এক মিনিট, হ্যাঁ। আমি একটা বিষয় বুঝতেছি না, তোমাদের নেটওয়ার্ক প্রবলেম করতে করতে এখন দেখি আমারটা আরো বেশি প্রবলেম করতেছে, তোমাদেরটাই ভালো আমারটার চাইতে। ল্যাপটপে নিতে পারতেছি কিন্তু মোবাইল থেকে লগ ইন করতে পারতেছি না। ওকে, সমস্যা নেই, আমরা হচ্ছে মোবাইল থেকে ল্যাপটপ থেকে আমরা ক্লাসটা করে ফেলি। মানে স্ক্রিনটা আমার দেখতে একটু অসুবিধা হয় আর কি, মানে তোমাদের এটা করতে পারি না, তোমরা কেউ মেসেজ দিলে সেটা দেখতে পাই না, মোবাইল থেকে আমি নর্মালি মেসেজটা দেখি আর কি। ওকে। এই নিজেদের মাঝখানে কেন কথা বলো, আমার একটা কথা তোমরা বুঝো না নাকি? এত করে না করলাম, এত করে না করলাম। দেখো, আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। যে এখানে আমরা হচ্ছে অম্ল বলতে আসলে কি বুঝি। যে অম্ল মানে হচ্ছে আসলে হচ্ছে সহজ বাংলা যদি বলি তাহলে অম্লটা হচ্ছে এসিড। অম্ল মানে হচ্ছে এসিড। আর ক্ষারক মানে তো ক্ষার জাতীয় পদার্থ। আর লবণ তো আমরা চিনি, লবণ হচ্ছে এই এসিড এবং ক্ষার। অম্ল মানে হচ্ছে সহজভাবে যদি বলি এসিড, আর এটা হচ্ছে ক্ষার বা ক্ষারক। এই এসিড এবং ক্ষার এই দুটো যদি একসাথে করা হয় তাহলে সেখান থেকে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে লবণ। এসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। অবজেক্টিভের জন্য মুখস্থ রাখবা, এসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। তোমরা এখানে ক্লাস 8 কি পড়ছো এগুলো সম্বন্ধে হালকা একটু ধারণা দিচ্ছে, বলছো অম্ল বা অ্যাসিড কি, এগুলো সম্বন্ধে তোমরা ক্লাস 8 পড়ছো। এখন আমরা একটু ডিটেলস পড়বো যে পিএইচ কি, এই জিনিসটা আমরা এখানে পড়বো এই চ্যাপ্টার। যাই হোক, কি কি শিখবো এগুলি আমাদের এখানে বলা আছে, সেটা আমরা শিখলেই পরে দেখতে পারবো কি কি শিখলাম। প্রথমে আসি হচ্ছে আমরা এসিড নিয়ে আলোচনা করবো আমরা, যে এসিড জিনিসটা কি আসলে। এসিড জিনিসটা কি? যেই জিনিসটা পানির মধ্যে ছেড়ে দিলে একটা এইচ প্লাস আয়ন দিতে পারে, এই যেরকম এইচ প্লাস আয়ন, এটাকে বলা হয় হাইড্রোজেন আয়ন দিতে পারে, ওইটার নামই হচ্ছে এসিড। যেমন ধরো তোমরা এটা পড়ছো, ছোট একটা সুন্দর এসিডের নাম পড়ছো এইচ সিএল। এই অ্যাসিডের নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রথমে লিখছি এইচ, পরে লিখছি সিএল। এই অ্যাসিডের নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডটাকে যদি তুমি এখন পানির মধ্যে নিয়ে ছেড়ে দাও তখন কি ঘটনা ঘটবে? এই যে HCl যে আছে এখান থেকে এইচটা আলাদা হয়ে যাবে, সিএলটাও আলাদা হয়ে যাবে। এইচটা হয়ে যাবে প্লাস, সিএলটা হয়ে যাবে মাইনাস। সহজভাবে মনে রাখবা, অ্যাসিডের ক্ষেত্রে প্রথমে যেটা থাকে সেটা হয়ে যায় প্লাস, পরে যেটা থাকে সেটা হয়ে যায় মাইনাস। তাহলে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বললাম, এটা একটা অ্যাসিড কেন? কারণ এটা এই জিনিসটা যদি HCl যে জিনিসটা আছে এই জিনিসটা যদি আমরা পানির মধ্যে ছেড়ে দেই, এইটাকে যদি আমরা পানির মধ্যে ছেড়ে দেই, সে পানির মধ্যে একটা H প্লাস দিতে পারে। যদি কেউ পানির মধ্যে H প্লাস দিতে পারে তার নামই হচ্ছে অ্যাসিড। যেটা লিখছে অ্যাসিড গুলো পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে। অ্যাসিড গুলো পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে। তাহলে তোমার যদি এক কথায় আসে যে অ্যাসিড কি, তোমরা বলবা যারা পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে তারাই হচ্ছে অ্যাসিড। যারা পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে তারাই হচ্ছে অ্যাসিড। তবে মজার ব্যাপার হলো কিছু কিছু অ্যাসিড, বিশেষ করে জৈব অ্যাসিড যেগুলি পানিতে পুরোপুরি বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয়। এখন বুঝো, অ্যাসিডটা দুই রকমের হতে পারে। একটা হচ্ছে জৈব অ্যাসিড, আরেকটা হতে পারে অজৈব অ্যাসিড। একটা হতে পারে জৈব অ্যাসিড, আরেকটা হতে পারে অজৈব অ্যাসিড অথবা খনিজ অ্যাসিড। অ্যাসিড হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার।
এক নাম্বার অ্যাসিড হচ্ছে জৈব অ্যাসিড, 2 নাম্বার হচ্ছে খনিজ অ্যাসিড। তাহলে জৈব অ্যাসিড কি? জৈব, জৈব মানে হচ্ছে জীবন, জৈব মানে হচ্ছে জীবন, জীবন থেকে যে অ্যাসিডটা পাওয়া যায়। জীবন থেকে কিরকম? মানে যাদের জীবন আছে, জীবন কাদের আছে, যেমন উদ্ভিদ, গাছপালা, মানুষ, এরা হচ্ছে মানে জীব, যাদের জীবন আছে। এদের মাঝখান থেকে সাধারণত যে অ্যাসিডটা পাওয়া যায় এটা হচ্ছে জৈব অ্যাসিড। যেমন একটা লেবুর রস, লেবুটা কই হয়? লেবু গাছে হয়। তা লেবু গাছের জীবন আছে, তো লেবু থেকে যে অ্যাসিড পাওয়া এটা হচ্ছে একটা জৈব অ্যাসিড। তারপরে ধরো একটা পিঁপড়া, পিঁপড়া কামড় মানুষলে ব্যথা পাওয়া যায় কেন? কারণ পিঁপড়াটার ভিতরে একটা অ্যাসিড দেয়, এই জন্য ব্যথা পাওয়া যায়। তাহলে পিঁপড়ার তো জীবন আছে, তাহলে পিঁপড়া থেকে যে অ্যাসিড পাওয়া যাবে এটা হচ্ছে জৈব অ্যাসিড। তারপর জলপাই, জলপাই খেলে টক টক লাগে কারণ এটার মধ্যে একটা অ্যাসিড আছে। তাহলে এটা যেহেতু জলপাইয়ের জীবন আছে, মানে জলপাই বলতে জলপাই গাছের জীবন আছে, তাহলে এটা হচ্ছে জৈব অ্যাসিড। সহজভাবে যদি বলি, এমনি আরো ডিটেলস আছে, শুধু যে জীবন থাকলেই হবে এমন না, আরো কিছু ব্যাপার থাকে, আমরা ওইদিকে আর যাচ্ছি না। নর্মালি আপাতত বোঝার জন্য সহজভাবে আমরা যাদের জীবন আছে সেখান থেকে যে অ্যাসিড পাই সেটা হচ্ছে জৈব অ্যাসিড। আর খনি থেকে, খনি 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 থেকে যেমন হচ্ছে তেলের খনি, গ্যাসের খনি, ঠিক আছে, বাংলাদেশে আছে যেমন চুরের খনি, এরকম হচ্ছে খনি থেকে আমরা যে জিনিসটা পাই, যে অ্যাসিডটা পাই সেটাকে বলা হয় খনিজ অ্যাসিড। অথবা যদি আমরা পরীক্ষাগারে ল্যাবরেটরিতে মিলাইয়া মিশাইয়া যদি কোনো অ্যাসিড বানাই সেটাও হচ্ছে খনিজ অ্যাসিড। ল্যাবরেটরিতেও যদি কোনো একটা অ্যাসিড বানাই সেটাও আমরা কি বলবো? অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড বলবো আপাতত। এখন জৈব অ্যাসিড যেগুলা মানে প্রাণী দেহে বা উদ্ভিদ দেহে যেগুলি পাওয়া যায়, লেবুর অ্যাসিড, পিঁপড়ার অ্যাসিড, জলপাইয়ের অ্যাসিড, এই অ্যাসিডগুলি খুব দুর্বল। এই অ্যাসিডগুলি হচ্ছে খুবই দুর্বল অ্যাসিড। অর্থাৎ তুমি পানির মধ্যে যদি দেও, মনে করো পানির মধ্যে 10টা অ্যাসিড তুমি ছেড়ে দিলা, কথার কথা সহজভাবে বোঝার জন্য মনে করো, তাহলে প্রত্যেকটা অ্যাসিডের কথা ছিল কি? পানির মধ্যে যদি অ্যাসিড দেই সেই অ্যাসিডটা পানির মধ্যে একটা H+ আয়ন দিবে। এই দেখো, এই যে এরকম একটা H+ আয়ন দিবে। কোন অ্যাসিড যদি আমরা পানির মধ্যে দেই তাহলে সে কি আয়ন দিবে? H+ আয়ন দিবে। কিন্তু হচ্ছে এই জৈব অ্যাসিড যারা আছে তারা H+ আয়নটা কম করে দেয়। অর্থাৎ তুমি যদি 10টা জৈব অ্যাসিড পানির মধ্যে দাও, ওইখান থেকে একটা H+ দিবে, 2টা H+ দিবে, বাকিরা কোনো H+ দিবেই না। কারণ H+ দেওয়ার জন্য তাকে আগে ভাঙ্গা যেতে হবে, নিজেকে ভাঙতে হবে। যেমন এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এখান থেকে এই এইচটা আলাদা হতে হলে কি করতে হবে? তারা এখানে একত্র অবস্থায় আছে, তাদেরকে আগে ভাঙতে হবে। ভাঙ্গা একটা H+ হবে আর একটা Cl- হবে। এটা কখন হবে H+? যদি ভাঙ্গে। আর যদি না ভাঙ্গে তাহলে H+ হবে না, Cl- হবে না, এইভাবেই থাকবে। এখন জৈব অ্যাসিড যারা, যাদেরকে হচ্ছে প্রাণী দেহে পাওয়া যায়, উদ্ভিদ দেহে পাওয়া যায়, জীবন থেকে পাওয়া যায়, এরা সহজে ভাঙ্গে না। এরা সহজে কি হয় না? ভাঙ্গে না। তবে মজার ব্যাপার হলো কিছু কিছু অ্যাসিড, বিশেষ করে জৈব অ্যাসিড গুলি, যারা জৈব অ্যাসিড পানিতে পুরোপুরি ভাবে বিয়োজিত হয় না, তো পানিতে পুরোপুরি ভাঙে না, আংশিক ভাবে বিয়োজিত হয়। মানে 10টা দিলে 2টা বিয়োজিত হয়, 2টা ভাঙে। যতগুলি অ্যাসিডের অণু থাকে তার সবগুলি হাইড্রোজেন আয়ন তৈরি করে না। 10টা অ্যাসিডের অণু দিলে 10টা H+ তৈরি করবে না, 2টা করবে, 3টা করবে। সেজন্য এই অ্যাসিড গুলিকে দুর্বল অ্যাসিড বলে। এই জন্য হচ্ছে এই অ্যাসিড গুলিকে বলা হয় দুর্বল অ্যাসিড। কোন অ্যাসিড দুর্বল অ্যাসিড? জৈব অ্যাসিড গুলি হচ্ছে দুর্বল অ্যাসিড। তোমরা কিন্তু ক্লাস শেষে এই ভিডিওটা আবার শুনবা, ভিডিওটা কালকে দিব, ভিডিওটা পাইতে 2 ঘন্টা সময় লাগে আর কি। তাহলে এই ভিডিওটা আবার শুনবা, তাহলে দেখবে একদম মুখস্থ হয়ে যাবে তোমাদের। যে অ্যাসিড গুলি অল্প পরিমাণে H+ দিতে পারে, অল্প পরিমাণে বিয়োজিত হতে পারে, এগুলি বলা হয় দুর্বল অ্যাসিড। আর খনি থেকে যে অ্যাসিড গুলি পাওয়া যায়, খনিজ অ্যাসিড গুলি, এরা পানিতে দিলে পুরোটাই ভেঙে যায়, একদম পুরোপুরি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে। তুমি 10টা দিলে 10টাই ভেঙে যাবে, 20টা দিলে 20টাই ভেঙে যাবে। অর্থাৎ যতগুলি অ্যাসিডের অণু থাকে তার সবগুলি বিয়োজিত হয়। যেহেতু সবগুলি ভাঙতেছে, এই জন্য এটা হচ্ছে একদম তীব্র অ্যাসিড বা সবল অ্যাসিড। তবে কিছু অ্যাসিড আছে যেমন কার্বনিক অ্যাসিড, যেটি জৈব অ্যাসিড না হলেও দুর্বল অ্যাসিড। এখন মনে করো যে তোমাদের যে উপশহর এলাকাটা, সিলেট শহরের উপশহর বলো, জিন্দাবাজার বলো, তারপরে বলো হচ্ছে আম্বরখানের দিকে হাউজিং স্টেট যেটা, এইখানে যারা থাকে সবাই কি ধনী ধনী মানুষ না? এইখানে যারা তারা থাকে তারা কিন্তু সবাই
ধনী মানুষ। এখন তাই বলে কি হাউজিং স্টেটে যারা থাকে সবাই কি ধনী মানুষ? ওইখানে খুঁজলে কি দুই একটা গরিব মানুষ পাওয়া যাবে না? ওইখানে দুই একটা গরিব মানুষও কিন্তু মানে পাওয়া যাবে। এরকম এই যে যে তোমার খনিজ অ্যাসিড আছে, খনিজ অ্যাসিড গুলি কিন্তু হচ্ছে আমরা বলতেছি সবল অ্যাসিড, এরা দিলে সব ভাঙা যাবে, কিন্তু সবাই সবল না, ওদের মধ্যেও দুই একটা দুর্বল দুর্বল অ্যাসিড আছে। এরকম একটা উদাহরণ হচ্ছে কার্বনিক অ্যাসিড। পরীক্ষা 1 মার্কের জন্য আসবে। কার্বনিক অ্যাসিডের সংকেত কি? কার্বনিক অ্যাসিডের সংকেত হচ্ছে, এটা হচ্ছে হাইড্রোজেন H2, মানে দুইটা হাইড্রোজেন, H2 মানে দুইটা হাইড্রোজেন, হচ্ছে CO3, সি মানে হচ্ছে কার্বন, একটা কার্বন, O3 মানে হচ্ছে তিনটা অক্সিজেন। তো দুইটা হাইড্রোজেন, একটা কার্বন, তিনটা অক্সিজেন দিয়ে হয় কার্বনিক অ্যাসিড। সংকেত মুখস্থ করবা, কার্বনিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2CO3। এটা জৈব অ্যাসিড না হলেও দুর্বল অ্যাসিড, 1 মার্কের জন্য আসতে পারে। জৈব অ্যাসিড না হলেও দুর্বল অ্যাসিড কোনটি? আনসার হবে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড একটা জৈব অ্যাসিড না হলেও একটা দুর্বল অ্যাসিড। ওকে, এই উদাহরণটা মুখস্থ করবা। এখানে দুর্বল অ্যাসিড কোনগুলি, শক্তিশালী বা সবল অ্যাসিড কোনগুলি, কয়টা উদাহরণ দিচ্ছে। অ্যাসিটিক অ্যাসিড এটা একটা দুর্বল অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে একটা কার্বন, তিনটা হাইড্রোজেন, CH3 C ডাবল ও H, CH3 C ডাবল ও H, অ্যাসিটিক অ্যাসিড। CH3 C ডাবল ও H, এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই সংকেতগুলো মুখস্থ করবা। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3 C ডাবল ও H। অ্যাসিটিক অ্যাসিড কি দুর্বল অ্যাসিড না সবল অ্যাসিড? অ্যাসিটিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে C6, মানে 6টা কার্বন, 8টা হাইড্রোজেন, H8 O7। এগুলো কিন্তু নিচে নিচে লেখা। সি এর নিচে হচ্ছে 6, H এর নিচে হচ্ছে 8, O এর নিচে হচ্ছে 7, C6H8O7, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড সি ডাবল এইচ, দুই এই যে দেখো, এই যে সি ডাবল এইচ আছে না, এটা এক পাশে লিখবা, আবার উল্টা ভাবে আরেক পাশে লিখবা। সি, সি এর ডান পাশে কে ও, তাহলে সি এর বাম পাশে দিবা একটাও, তার ডান পাশে কে আরেকটাও, তার ডান পাশে দিবা আরেকটাও, তার ডান পাশে একটা এইচ, তার ডান পাশে দিবা একটা এইচ। তাহলে এইচ ডাবল ও সি, পরে হচ্ছে আবার, মানে এটাকে সহজভাবে বলে সি ডাবল এইচ, সি ডাবল এইচ। কিন্তু আমরা লেখার সময় কি লিখবো বুঝো? অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড লেখার সময় প্রথমে একটা সি ডাবল ও এইচ লিখে ফেলবো, পরে এটা বাম পাশে উল্টা ভাবে দিয়ে যাবো। এখানে সি আছে, একটা সি দিব, সি এর ডান পাশে ও আছে, সি এর বাম পাশে একটাও দিব, এ ও এর ডান পাশে আরেকটা ও আছে, এ ও এর বাম পাশে আরেকটাও দিব, ওই ও এর ডান পাশে এইচ আছে, এটার বাম পাশে এইচ দিব। এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। তাহলে এই তিনটা অ্যাসিডের সংকেত শিখবা, এবং এরা সবাই দুর্বল অ্যাসিড। আর এখানে দিচ্ছে শক্তিশালী অ্যাসিড। শক্তিশালী অ্যাসিডকে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। এগুলি মুখস্থ করতে হবে। H2SO4, একটা দুইটা হাইড্রোজেন, একটা সালফার, এস মানে হচ্ছে সালফার, 4টা অক্সিজেন। এরপর আসে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক HNO3, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। যাই হোক, এই 6টাই শিখবা। ওকে, এখন আসি আমরা প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার ও সাবধানতা। আমরা কি কি কাজে অ্যাসিড ব্যবহার করে থাকি? সাধারণত আমাদের শরীরে বা যে কোনো জায়গায় অ্যাসিড বেশিও রাখা যায় না, কমও রাখা যায় না। যদি অ্যাসিড বেশি হয়ে যায় তাহলে ক্ষার কমে যায়, আর যদি অ্যাসিড কমে যায় তাহলে ক্ষার বেড়ে যায়। আমাদের শরীরে এই দুইটার একটা ব্যালেন্স রাখতে হবে। অ্যাসিডও বেশি রাখা যাবে না, ক্ষারও বেশি রাখা যাবে না। এখানে একটা উদাহরণ দিছে, বুলতা বা বিচ্ছু। দেখো যে বই উদাহরণ দিছে, বুলতা অথবা বিচ্ছু। বিচ্ছু আমরা চিনি, বুলতা ফুল ফুটালে প্রচন্ড জ্বালা করে। কেন প্রচন্ড জ্বালা করে? এর কারণ হলো বুলতা বা বিচ্ছুর ফুলে হিস্টামিন নামে এক ধরনের ক্ষারক পদার্থ থাকে। তোমাকে যখন একটা হুল ফুটাই দিল, একটা মৌমাছি যখন একটা হুল ফুটাই দিল, হুল, তখন এখানে এক ধরনের ক্ষারক পদার্থ থাকে, কি নামে? হিস্টামিন নামে। তাহলে হিস্টামিন একটা কি পদার্থ? অ্যাসিডিক পদার্থ না ক্ষারক পদার্থ? ক্ষারক পদার্থ। এখন ক্ষারক পদার্থ যখন দিয়ে দিচ্ছে, এখানে ক্ষারের পরিমাণটা বেড়ে গেছে। তাহলে ক্ষারের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে সেটাকে কমানোর জন্য এখানে একটু অ্যাসিড দিয়ে দিতে হবে। তখন ডাক্তার জানে হচ্ছে কোনটায় কামড় দিলে কি, কিছু কামড় দিলে অ্যাসিড বেড়ে যায়, কিছু কামড় দিলে ক্ষার বেড়ে যায়।
যেমন পিঁপড়ায় কামড় দিলে অ্যাসিড বেড়ে যায়, ওইখানে যদি তুমি আবার একটু লেবুর রস ঢেলে দাও তাহলে আরো অ্যাসিড বেড়ে দেবে, ব্যথা আরো করবে। তাহলে ওইখানে তোমাকে দিতে হবে একটু খার, একটু চুন দিতে হবে ওই জায়গায়। আবার একটা কামড় দিলে হচ্ছে খার বেড়ে যায়, তাহলে ওইখানে দিতে হবে তোমার অ্যাসিড, অ্যাসিড হিসেবে কি দিতে হবে লেবুর রস বা এই যে দিতে হবে। এখন তুমি তো লেবুর রস দাও, তুমি দোকানে যে একটা মলম কিনো, এখন দোকানদারকে যখন বলো যে হচ্ছে অমুক ইয়ে কামড় মারছে, তখন ইয়ে বুঝে, ডাক্তারে বুঝে বা যে প্রেসক্রিপশন করে সে বুঝে, তাহলে এটার মধ্যে ক্ষার আসতে তাকে একটা অ্যাসিড দিতে হবে। তাই এসব ক্ষেত্রে জ্বালা নিবারণের জন্য যে মলম ব্যবহার করা হয় তাতে ভিনেগার অথবা বেকিং সোডা থাকে। ভিনেগার থাকে, ভিনেগার মানে হচ্ছে অন কাইন্ড অফ লেবুর রসের মতো আর কি, এখানে অ্যাসিড থাকে আর কি, বা বেকিং সোডা থাকে, যেগুলি অ্যাসিড কিংবা অ্যাসিড জাতীয়। তাহলে ভিনেগার বা এগুলো হচ্ছে অ্যাসিড জাতীয়, এগুলি দিলে হচ্ছে ক্ষারের এটা কমে যায়। এগুলো ওই ক্ষারের সাথে বিক্রিয়া করে সেগুলিকে নিষ্ক্রিয় করে ফেলে, ফলে জ্বালা আর থাকে না। অ্যাসিড ক্ষারকে নিষ্ক্রিয় করে দেয় অথবা ক্ষার অ্যাসিডকে নিষ্ক্রিয় করে দেয়। আবার খেয়াল করো, আবার আমরা প্রায় সবাই সাধারণত মাংস, পোলাও, বিরিয়ানি এই ধরনের খাবার খাওয়ার পর কোনো ধরনের কোমল পানীয় পান করি, মানে ড্রিঙ্কস খাই। ড্রিঙ্কস খেলে কি আমাদের কোনো কাজে লাগে কিনা আসলে? এখন খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলীতে নির্দিষ্ট মাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয়। খাবার খাওয়ার জন্য আমাদের একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের যদি কম বেশি হয় তাহলে খাবার আমাদের ঠিকভাবে হজম হবে না। ওই যে আমাদের গ্যাসের সমস্যা হয়ে যায়, তখন তখন গ্যাস খাওয়ার জন্য হচ্ছে মনে করো অনেক সময় অ্যাসিড বাইরা যায়, আমাদের পেটে অনেক সময় কি হয় অ্যাসিড বাইরা যায়। অ্যাসিড বাইরে গেলে ডাক্তার কি দেয়, অ্যান্টাসিড দেয়। অ্যান্টাসিড, অ্যান্টাসিড মানে এন্টি অ্যাসিড, এন্টি অ্যাসিড মানে হচ্ছে অ্যাসিডের উল্টা, অর্থাৎ সেই অ্যাসিড কমায় ফেলবে, এটা হচ্ছে ক্ষার জাতীয় পদার্থ। আবার যদি অ্যাসিড কমে যায় তাহলে আবার দেয় ক্ষার জাতীয় ওষুধ। কোমল পানীয়গুলি অল্প মাত্রায় অ্যাসিডিক থাকে। তো তুমি যখন হচ্ছে একটা খাবার খেলা, মনে করো ভারী খাবার টাবার খেলে, একটা বিয়ের দাওয়াত খেয়ে আসলো, গরুর মাংস টাংস হাবি যে অনেক কিছু খাইছো, এটা খায়া দেখা যাচ্ছে হজম হচ্ছে না, কারণ তোমার পেটের ভিতর যে HCl টুকু আছে, যে অ্যাসিড টুকু আছে, এই অ্যাসিড টুকু পুরোপুরি হজম করে সারতে পারতেছে না। তখন তুমি যদি একটু ড্রিঙ্কস খাই ফেলো, ওই ড্রিঙ্কস এর মধ্যে আরেকটু অ্যাসিড থাকে, ওই অ্যাসিডে খাবারটাকে তখন হজম করায় ফেলে। অষ্টম শ্রেণীতে তোমরা জেনেছ লেবু, কমলা, আপেল, পেয়ারা, আমলকি ইত্যাদি নানা রকম ফলের মাঝে আছে নানা রকমের জৈব অ্যাসিড, যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয়। আবার কিছু কিছু অ্যাসিড আছে যেগুলো রোগ প্রতিরোধ করে থাকে, যেমন ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি কি করে? ভিটামিন সি আমাদের ক্ষত সারাতে সাহায্য করে। দেখবা কারো হাত পা কাইটা গেলে, ছোটখাটো বা জিহ্বা একটু গা হলে ডাক্তার সিবিট খাইতে দেয়, কারণ সিবিটে থাকে হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি খেলে যে কোনো কাটা জিনিস সহজে শুকায় যায়। আর যদি ভিটামিন সি এর অভাব হয় তখন হয় স্কার্বি রোগ। ভিটামিন সি এর অভাব হলে কোন রোগ হয়? স্কার্বি রোগ। তারপর হচ্ছে আম, জলপাই ইত্যাদি নানা রকম আচার সংরক্ষণে কি অ্যাসিড ব্যবহার করা হয় সেটি কি তোমরা জানো? তোমরা বাসায় যখন আচার বানাও, আচার বানালে সবাই খেয়াল করবা, বাড়িতে যদি আচার বানায় দেখবা সেখানে ভিনেগার দেয়। আচার বানালে কি দেয়? ভিনেগার দেয়। ভিনেগার আসলে জিনিসটা কি? এই যে এসিটিক অ্যাসিডের আরেক নাম হচ্ছে ভিনেগার। মানে এসিটিক অ্যাসিডের সাথে একটু পানি মিশিয়ে একটা সিস্টেম করা লাগে, তখন ওটার নাম হয়ে যায় ভিনেগার। তোমাদের আপাতত মনে রাখো এসিটিক অ্যাসিড মানেই হচ্ছে কি? ভিনেগার। অনেক সময় বাসায় ভিনেগার থাকে না, তখন কি করে? একটু লেবুর রস দিয়ে দেয় আচার বানাইতে, তখন কি হয় আচারটা অনেকদিন নষ্ট হয় না। বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়ার পর বুরহানি বা দই খেলে কোনো লাভ হয় কি? হ্যাঁ, লাভ হয়। কোমল পানীয় খাইলে যেমন লাভ হয়, তখন বুরহানি খাইলেও কোমল পানীয়তে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। ওই যে তুমি যে ড্রিঙ্কসটা খাইলা, এই ড্রিঙ্কস এর মধ্যে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর তুমি যদি বুরহানি খাও বা দই খাও তখন এটার মধ্যে থাকবে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তাহলে অবজেক্টিভ আসতে পারে, বুরহানিতে কি থাকে? বুরহানিতে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিডটাও হজমে সহায়তা করে। এই ল্যাকটিক অ্যাসিডটা আমাদের হজমে সহায়তা করে। তোমরা কি জানো কেক, বিস্কুট, পাউরুটি ফুলানো হয় কিভাবে? এটি করা হয় বেকিং সোডা ব্যবহার করে। ওই যে কেক বিস্কিট যখন বানায়, তোমাদের বাসায় কারো কারো যদি নান রুটি বানায় দেখবা বা ই করবা, তখন দেখবা ওইটার মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দেয়। বেকিং সোডা দিলে ওইটা একটু ফুলে যায়। বেকিং সোডায় তাপ দিলে বেকিং সোডাটা ভাইঙ্গা সেখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। বেকিং সোডা ভাইঙ্গা কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাই অক্সাইডটাই এটাকে ফুলায় ফেলে। এখন বেকিং সোডা ভাইঙ্গা কেমনে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? বেকিং সোডাটা আসলে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, তোমাদের বইয়ে নাই এটা, আমি একটু লিখে দিই। NaHCO3 এটা হচ্ছে বেকিং সোডা। NaHCO3 এটা হচ্ছে বেকিং সোডা। এই বেকিং সোডাটাকে যদি তাপ দেওয়া হয়, এই যে এরকম একটা চিহ্ন, চিহ্ন মানে হচ্ছে তাপ, বা সাদা চিহ্নটা উপরে দেওয়া হয়, তাহলে এটা হচ্ছে তাপ। এরকম যদি তাপ দিলে এই বেকিং সোডাটা ভেঙে যায়।
ভেঙে হয় সোডিয়াম কার্বনেট, তোমাদের লাগবে না, এটা জাস্ট এমনি দিচ্ছি। প্লাস এখান থেকে উৎপন্ন হয় পানি, আরো উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তোমার হচ্ছে রুটিটাকে ফুলাইয়া দেয়। এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন, এটা রুটিটাকে কি করে, ফুলাইয়া দেয়। তাপ দিলে বেকিং সোডা ভেঙে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যেটি কেক বা পাউরুটিকে ফুলিয়ে তোলে। আবার টয়লেট পরিষ্কার করার জন্য যেসব পরিষ্কারক ব্যবহার করা হয় তার মূল উপাদান হচ্ছে শক্তিশালী অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। তোমরা যে হারপিক ব্যবহার করো বাসায়, এই হারপিকের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। আবার কোনো কোনো হারপিকে নাইট্রিক অ্যাসিডও থাকে, মানে এক এক কোম্পানিটা, নরমালি হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি থাকে। আবার বাসা বাড়িতে যে হচ্ছে সৌর প্যানেল ব্যবহার করা হয়, এগুলো তো একটু রিডিং করবা। সৌর প্যানেলে ব্যবহার করা হয় হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সৌর প্যানেলে ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিড। তোমরা যেন ফসল উৎপাদনের জন্য সার হলো অতি প্রয়োজনীয় একটা জিনিস। সার হিসেবে আমরা যেগুলো ব্যবহার করি, আমরা বিভিন্ন ধরনের খেতে খামার যে সার ব্যবহার করি, এগুলো হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট একটা সার দেই, অ্যামোনিয়াম সালফেট একটা সার দেই, অ্যামোনিয়াম ফসফেট সার দেই। এগুলো একটু মুখস্থ করতে হবে, এগুলো আসলে তোমাদের অত বোঝানোর কিছু নাই। অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে একটা সার, এটা হচ্ছে খেতে দেয়া হয়। অ্যামোনিয়াম সালফেট এটাও একটা সার, অ্যামোনিয়াম ফসফেট এটাও একটা সার। তাহলে এখান থেকে আসবে কি সংকেত আসতে পারে, অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত লেখো। তাহলে সবার মধ্যেই অ্যামোনিয়াম আছে, অ্যামোনিয়ামের সংকেত হচ্ছে NH4, এটা হচ্ছে অ্যামোনিয়াম। NH4, এটার নাম কি, অ্যামোনিয়া, অ্যামোনিয়াম। NH4 একটা প্লাস আয়ন থাকে, এটা বুঝাইলাম না, NH4 প্লাস আকারে থাকে আর এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম। আর যদি শুধু NH3 দিতা, এটা হচ্ছে অ্যামোনিয়া। NH3 এটা হচ্ছে অ্যামোনিয়া। আর NH4 4 দিলে এখানে একটা প্লাস চিহ্ন দিতে হয়, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম। এটার নাম হচ্ছে অ্যামোনিয়া, আর এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম। এই অ্যামোনিয়ামের সাথে যখন NO3 দিয়ে দিবা, এই NO3 এটুকের নাম হচ্ছে নাইট্রেট। NO3 নাম কি, নাইট্রেট। ক্লাসটা আবার কিন্তু তোমরা রিপিট করবা বাসায়, ভিডিওটা দেখবা। এটুকের নাম হচ্ছে অ্যামোনিয়াম, এটুকের নাম হচ্ছে নাইট্রেট, দুইটা মিলে একসাথে নাম হয়ে গেল অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট। পরে আবার NH4 অ্যামোনিয়াম, এটার সঙ্গে যখন SO4 দেয়া হয়, এটার নাম হয়ে যায় অ্যামোনিয়াম সালফেট। সালফেটের যোজনী হচ্ছে 2, এই জন্য অ্যামোনিয়ামের নিচে একটা ছোট্ট করে লিখে দেওয়া হয়। এইটার যোজনী এটা লিখতে হয়, এইটার যোজনী মানে সালফেটের যোজনী অ্যামোনিয়ার পাশে লিখতে হবে। আর অ্যামোনিয়ার যদি যোজনী এক এক তো এই জন্য লিখতে হয় না, একের বেশি থাকলে এটা সালফেটের পাশে লিখতে হতো। তাহলে অ্যামোনিয়ামের সাথে যখন সালফেট পড়ছে তখন এটা হয়ে গেছে অ্যামোনিয়াম সালফেট। পরে এই যে NH4, এই NH4 এর সঙ্গে যখন PO4 বলছে, PO4 মানে হচ্ছে ফসফেট, PO4 মানে হচ্ছে ফসফেট। অ্যামোনিয়ার সঙ্গে যখন ফসফেট হয়েছে তার নাম হয়ে গেছে অ্যামোনিয়াম ফসফেট। ফসফেটের যোজনী হচ্ছে 3, এর নিচে লিখলাম হচ্ছে 3। যাই হোক, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেট এগুলি বানানো হয় কি থেকে, অ্যামোনিয়াম নাইট্রেট বানানো হয় নাইট্রিক অ্যাসিড থেকে, অ্যামোনিয়াম সালফেট বানানো হয় সালফিউরিক অ্যাসিড থেকে, অ্যামোনিয়াম ফসফেট বানানো হয় ফসফরিক অ্যাসিড থেকে। তাহলে এখন যদি আমার নাইট্রিক অ্যাসিড না থাকতো, সালফিউরিক অ্যাসিড না থাকতো, ফসফরিক অ্যাসিড না থাকতো, তাহলে কিন্তু আমি এই সারগুলি বানাইতে পারতাম না। তার মানে আমাদের জীবনে অ্যাসিডের দরকার আছে, আমাদের জীবনে অ্যাসিডের দরকার আছে এবং অ্যাসিডের ভূমিকা অনস্বীকার্য। আবার এর দরকারের পাশাপাশি কিছু ক্ষতিকর দিকও আছে, যেমন এই যে ধরো হচ্ছে আমরা যে অ্যাসিড তিনটা দেখলাম, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলি মানুষের শরীরের জন্য আবার ক্ষতিকর। তোমার শরীরে লাগলে হাত পা পুড়ে যাবে, কাপড় চোপড় লাগলে কাপড় চোপড় পরে যাবে, লোহার উপর যদি ফালা এখন লোহা নষ্ট হয়ে যাবে, এগুলো আমাদের অনেক ক্ষতিও করে। এই যে অন্যদিকে অ্যাসিড কাপড়ে পড়লে কাপড় পরে যায়, ধাতব পদার্থ রাখলে সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। অ্যাসিড ব্যবহার আমাদের খুব সাবধান হইতে হবে আর কি। আগে যদি তোমরা টিভিতে দেখতাম মানুষের গায়ে অ্যাসিড মারতো, এগুলো নিয়ে কি ছিল, যাই হোক, যে অর্থাৎ এগুলি খুব বিপজ্জনক, অর্থাৎ আমাদের অ্যাসিড ব্যবহার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, অ্যাসিড অপব্যবহার, আইন কানুন, সামাজিক প্রভাব, অ্যাসিড মারলে কি হয় না হয়, এগুলো আমরা পরের ক্লাসে দেখবো। আর কি আছে একটু দেখি। পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ ও সঠিক খাদ্য নির্বাচন, মানে কেন গ্যাস হয় আর কি, গ্যাসের প্রবলেম যে আমরা বলি, এগুলা পিচ জানার প্রয়োজনীয়তা। এরপর আছে ক্ষার।
খার দিয়ে কি কাজ করা হয়, এরপর আছে লবণ। আমরা এই সপ্তাহে শেষ করে ফেলবো, 3 থেকে 4টা ক্লাস লাগবে, শেষ করে ফেলবো। কালকে তোমাদের এই টাইমে ক্লাস হবে এটা, হ্যাঁ কালকে বিজ্ঞান ক্লাস হবে। এখন তোমরা কালকে বিজ্ঞান ক্লাসের জন্য ম্যাথের হোমওয়ার্কটা আমি বলে দিব। আর বিজ্ঞান ক্লাসের জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে কিছু পেজ তোমরা বাসায় করে রাখবা। আমি তো আজকে 5টা পেজ পড়াইলাম, এই 5টা পেজ একবার তো পড়বাই। আর এর পাশাপাশি হচ্ছে আরো 3-4টা পেজ অতিরিক্ত পড়ে রাখবা। যারা অতিরিক্ত পড়ে রাখবা তারা ক্লাসটা বেশি ভালো বুঝতে পারবা, কারণ একটু পড়া থাকলে ক্লাসটা সহজে বোঝা যায়। মানে সপ্তম অধ্যায়ের অর্ধেক তোমরা সবাই বসে পড়বা। না কালকে আমরা ম্যাথ ক্লাস করব না, কালকে ম্যাথ ক্লাসটা আমাদের অফ থাকবে। ম্যাথের কিছু হোমওয়ার্ক দেবো, এগুলি করবা। পরীক্ষার আগে একদিন সলভ ক্লাস নেব, পরীক্ষার আগে একদিন বুধবারে, পরীক্ষার আগে বলতে বুধবারের দিন একটা ম্যাথের সলভ ক্লাস নেব আমরা। কালকে তো সোমবার সোমমঙ্গল 2 দিন বিজ্ঞান ক্লাস হবে, এরপরে বুধবারে হচ্ছে আমরা ম্যাথের একটা সলভ ক্লাস নেব। এই যে যে হচ্ছে এটা কার আইডি, ইয়াসমিন খান পপি, এই যে যে জিনিসগুলি দিলা এটা কি এই ক্লাসের সাথে যায়? একটু কমন সেন্স কি থাকা উচিত না তোমাদের? যেহেতু আমি এখানে আছি, আমি ক্লাসটা নিচ্ছি, এই যে জিনিসগুলি দিচ্ছ একটু কি তোমাদের মানে মিনিমাম কমন সেন্স থাকলে তো এটা দেওয়ার কথা না? হ্যাঁ পরীক্ষা রবিবারে হবে। ইয়াসমিন খান পপি, তুমি কোন ক্লাসে পড়ো? 9 না 10? 10। রোল নাম্বার কত? আচ্ছা তার মানে এটা হচ্ছে নাজিমের আইডি না? হম, রোল 25। ঠিক আছে আমি বাকিটা দেখতেছি।